আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইএলটিএস রাইটিং এ আমরা খুব একটা সুবিধা করতে পারি না। বিশেষ করে আপনারা দেখবেন যে আইএলটিএস রাইটিং এ 6.5 7 এই স্কোরটাও রেয়ার। সো এখানে যে প্রবলেম গুলো হয় আইএলটিএস রাইটিং এ 6.5 বা 7 এর মতো স্কোর পেতে গিয়ে যে স্টুডেন্টরা সাফার করে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আমার আজকের আলোচনার ফোকাসটা টোটালি আপনারা দেখতে পাচ্ছেন আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে কথা বলবো। আরো স্পেসিফিক করে কথা বললে কোয়েশ্চন টাইপ, রিজনস অ্যান্ড সলিউশনস অথবা প্রবলেমস অ্যান্ড সলিউশনস। সো এই আলোচনাটা বোঝার সুবিধার্থে আমি আরেকটা স্লাইড আপনাদেরকে একটু দেখাই। আমরা জানি যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে টোটালি 5টা কোয়েশ্চন টাইপ থাকে। এর মধ্যে বিভিন্ন ইনস্ট্রাক্টর বিভিন্নভাবে সেগুলোকে ব্যাখ্যা করে। আমি 5টা ক্যাটাগরি করেছি। 5টা ক্যাটাগরির মধ্যে দেখেন, প্রথমে হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, তারপর হচ্ছে এগ্রি ডিসএগ্রি, তারপর হচ্ছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ অপিনিয়ন। এই উপরের তিনটাকে আমি একটা সাইডে রাখবো, এরা অপিনিয়ন নিয়ে ডিল করে, অর্থাৎ এখানে আপনার অপিনিয়ন থাকা লাগবে। আর পরে যেটা 4 নাম্বার, এটা একটি ডিরেক্ট কোয়েশ্চনস, বা এই যে ডিরেক্ট কোয়েশ্চনস, বা এখানে কি আছে রিজনস এন্ড সলিউশনস অথবা প্রবলেমস এন্ড সলিউশনস। এখানে এই অবলিক চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে কোয়েশ্চনটা এমন হবে যে হয় রিজনস এন্ড সলিউশন জানতে চাইবে অথবা প্রবলেমস এন্ড সলিউশন জানতে চাইবে। সো এটা একটু ভিন্ন কালারে মার্ক করা কেন? কারণ আমরা আজকে আলোচনা করবো এই টপিকের উপরে। সো এইখানে এই আজকের আলোচনায় অ্যাকচুয়ালি আমরা কি শিখবো সেটা যদি আমি একটু স্পেসিফিক করি, তাহলে আপনি ভিডিওটা দেখবেন নাকি দেখবেন না সেটা ডিসিশন নিতে সুবিধা হবে। আমরা আজকে অলরেডি কোয়েশ্চন আইডেন্টিফিকেশন পর্বটা শেষ করেছি, মানে 5 ধরনের কোয়েশ্চন দেখেছি। এর মধ্যে আমরা আজকে যেটা করব, রিজনস এর সলিউশনটাকেও আবার আইডেন্টিফাই করব ভালো করে। আর একটা কি দিব, স্ট্যান্ডার্ড ফরম্যাট বা স্ট্রাকচার দিব, যেটা আপনি ফলো করতে পারেন। মানে আপনার রাইটিং এ কিভাবে ফলো করতে পারেন। আপনারা জানেন যে আহ, আমরা টাস্ক 2 তে 250টা ওয়ার্ডের বেশি লিখতে হয়, 250 প্লাস লিখতে হবে। অর্থাৎ মিনিমামটা হচ্ছে 250, আর ম্যাক্সিমাম তো আমরা এটাকে লিমিটেড করি না, বাট আমরা যেহেতু সময় সীমিত তাই এটাকে চেষ্টা করব 300 350 এই রেঞ্জে রাখার। তো 250টা ওয়ার্ডের মধ্যে আমরা যে ফরম্যাট বা স্ট্রাকচার দিব সেখানে অলরেডি 80টা ওয়ার্ডের মতো থাকবে। আপনাকে যেটা করতে হবে, এই যে বাকি 170টা ওয়ার্ড বা 180টা ওয়ার্ড নিজে থেকে লিখতে হবে। সেটাও লেখার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব কিভাবে আপনি লিখতে পারেন। আর এখানে বলছি ইজি সলিউশনস টু বি এবল টু আনসার দিস কোয়েশ্চন। এই কোয়েশ্চন টাইপটা আনসার করার জন্য আপনাকে কিছু সমাধান দিব। সো আপনার ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকের ক্লাসের পরে আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে আপনি কিভাবে লেখাটা স্টার্ট করবেন, কিভাবে লেখাটা শেষ করবেন, এই পুরো ব্যাপারটা আপনার আর বুঝতে সমস্যা থাকবে না। তো আমরা সরাসরি চলে যাচ্ছি একটি কোয়েশনে। আমরা প্রথমে একটা কোয়েশন পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই স্লাইডে একটা কোয়েশন আছে। আমি অ্যাকচুয়ালি দুইটা কোয়েশন ওপেন করেছি, যেহেতু একটা হচ্ছে রিজন সলিউশনস আর একটা হচ্ছে প্রবলেমস এন্ড সলিউশনস, এন্ড এই দুইটা কোয়েশনই আমরা পড়বো এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি আনসারের দিকে যাব। তো প্রথমে আমরা একটা কোয়েশন পড়ি। ডিউ টু poorer countries experiencing a brain drain, they are seeing many professionals such as doctors and teachers leaving to work in more developed countries. তো এখানে একটা সমস্যা আহ, তুলে ধরা হয়েছে। যে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে পুয়ার দেশ, যেগুলা গরিব দেশগুলোতে ব্রেন ড্রেন হয়, আর ভালো মানের প্রফেশনাল যারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে টিচার সহ সবাই কি হয়, তারা একটু ভালো দেশে আহ পাড়ি জমায়, চলে যায়, মাইগ্রেশন হয় আর কি। সো এই যে সিচুয়েশনটা, আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর যে প্রশ্ন পদ্ধতি, সেখানে আমরা জানি যে আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হবে এবং এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ওইটার উপর ভিত্তি করে আপনাকে পরের প্রশ্নগুলো করা হবে। এখন প্রথম প্রশ্নটা আপনাকে দেখেন কি প্রশ্ন করছে। সেটার প্রথম প্রশ্নটা হচ্ছে যে হোয়াট প্রবলেমস, হোয়াট হোয়াট প্রবলেমস ডাজ দিস কজ। মানে এই যে জিনিসটা, এই বিষয়টায় কি কি সমস্যা ঘটায়, তাহলে আমাদের প্রবলেমস অংশ পাইলাম। আর বলছে কি হোয়াট সলিউশনস ক্যান বি সাজেস্টেড, অর্থাৎ সলিউশন কি হইতে পারে।
টু ডিল উইথ দিস সিচুয়েশনস, এই পরিস্থিতিটা মোকাবেলা করে, ডিল উইথ অর্থ হচ্ছে মোকাবেলা করতে গিয়ে কি কি সমাধান আপনারা সাজেস্ট করা যেতে পারে। তাহলে আমরা একটা কোয়েশ্চেন দেখলাম যে একটা সিচুয়েশন দেওয়া থাকলো আর সেখানে এই সিচুয়েশনের কারণে কি কি প্রবলেম ঘটতে পারে আর সেটার সমাধান কি, সেটা কি হতে পারে, সেটা আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ। আরেকটা মানে এই কোয়েশ্চন টাইপের প্রবলেমস জানতে চাইছে, এখন রিজনস জানতে চাইলে প্রশ্নটা কিভাবে করে আমরা একটু দেখি। বলছে more and more wild animals are on the verge of extinction and the rest are on the endangered list. মানে অনেক বেশি ওয়াইল্ড অ্যানিমেলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, বিলুপ্তির প্রান্তে, অ্যান্ড দ্য রেস্ট এবং বাকিগুলো অন দ্য এন্ডেঞ্জার্ড লিস্ট, বাকিগুলো হচ্ছে ডেঞ্জার্ড লিস্টে আছে। তাহলে সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে অনেক বেশি বন্য প্রাণী এখন বিলুপ্তির একেবারে প্রান্তে চলে গেছে এবং বাকি যেগুলো হচ্ছে সেগুলোও এই বিলুপ্তির যে ঝুঁকি সেই ঝুঁকির তালিকার মধ্যে আছে। সিচুয়েশনটা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য রিজনস ফর দিস, মানে এই যে বিষয়টা বা এই যে সিচুয়েশনটা এটার কারণ কি, হোয়াট ক্যান বি ডান টু সলভ দিস, এটা সমাধান করতে গেলে কি করা যেতে পারে, মানে আলটিমেটলি সলিউশন জানতে চাইছে। তাহলে এই প্রশ্নে জানতে চাইছে সলিউশনস এন্ড রিজনস, আর আগের প্রশ্নে জানতে চাইছিল প্রবলেমস এন্ড সলিউশনস, রিজনস এন্ড সলিউশনস অথবা প্রবলেমস এন্ড সলিউশনস। তো আমরা মোটামুটি এই যে কোয়েশ্চন টাইপ যেটা যেটা বলছি রিজনস এন্ড সলিউশন, সেটার আমরা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম প্রশ্ন কেমন হয়। এখন আমরা আনসারে চলে যাব। তো আনসারে গেলে আমাদের প্রথমে কি করতে হয়, আমরা আনসারের স্ট্রাকচারটা একটু দেখি, মানে যে কোয়েশনটা করা হয়েছে সেখানে আমরা কিভাবে আনসার করব। প্রথমে আমরা দিব ইন্ট্রোডাকশন, দ্বিতীয়ত আমরা দিব বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ এখানে ওয়ান, অর্থাৎ এটাকে আমরা বলছি ইন্ট্রোডাকশনটাকে একটা আলাদা একটা ব্যাপার ধরে নিচ্ছি, আর বডি প্যারাগ্রাফ ওয়ান অর্থাৎ ধরেন আপনাকে রিজন জানতে চাইছে তাহলে আপনি এখানে রিজন লিখবেন, আর বডি প্যারাগ্রাফ টু তে আপনি সলিউশন লিখবেন, আর আপনি কনক্লুশন লিখবেন। সো আই হোপ যে এটা ক্লিয়ার, যে আপনারা রাইটিং স্ট্রাকচারটা কেমন হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাই রাইটিং স্ট্রাকচার অফ টাস্ক টু, ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, বডি প্যারাগ্রাফ টু থাকবে, কনক্লুশন থাকবে, এই হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। অনেকে বডি প্যারাগ্রাফ তিনটাও লিখতে পারে, ওয়ান টু থ্রি, সেটা কখন লেখা যায় সেটা আমরা পরের কোনো ক্লাসে আলোচনা করব। আমি আজকের আলোচনার ফোকাসটা কমপ্লিটলি রাখবো রিজনস এন্ড সলিউশনে। সো আপনার রিজনস এন্ড সলিউশনে ধরে রাখেন যে আপনি 100% যে আপনি কি করবেন, আপনি চারটা টোটাল বডি দিবেন, এর মধ্যে হচ্ছে মূল বডি দুইটা থাকবে আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। সো আই হোপ যে আপনারা স্ট্রাকচারটা সম্পর্কেও একটু অবগত হয়েছেন। এখন আমরা চলে যাব হচ্ছে যে আমরা আনসার করা শুরু করে দিব। তা আনসার করার প্রথম অংশ কি, প্রথম অংশ হচ্ছে ইন্ট্রোডাকশন। সো আমরা ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমাদের প্রশ্নটাকে মাথায় রাখতে হবে। আমরা আবারও প্রশ্নটার দিকে যাই। মোর এন্ড মোর ওয়াইল্ড অ্যানিমেলস আর অন দ্য ভার্জ অফ এক্সটিংশন অ্যান্ড দ্য রেস্ট আর অন দ্য এন্ডেঞ্জার্ড লিস্ট। তো এখন এই যে প্রশ্ন, সেটাই ইন্ট্রোডাকশন লিখবো আমরা। হ্যাঁ, প্রশ্নটা ছিল, আমরা হয়তো বা প্রশ্নটা উপরে লেখা ইন্ট্রোডাকশনটা নিচে দিতে পারতাম, বাট আপনি একটু মাথায় রেখে ইন্ট্রোডাকশনটা লিখবো। তো ইন্ট্রোডাকশন লিখতে গেলে প্রথম কাজ কি, ইন্ট্রোডাকশন লিখতে গেলে প্রথম কাজ হচ্ছে এই যে যেই বিষয়ের উপর ভিত্তি করে আপনার এই কোয়েশনটা সাজানো হয়েছে, এই যে বিষয়টা এই কোয়েশনটা এটাকে প্যারাফ্রেজ করতে হয়। হুম, তো প্যারাফ্রেজ কি, প্যারাফ্রেজ মানে হচ্ছে কোয়েশন স্টেটমেন্টটাকে আমরা আবার বলবো এখানে। তো আমি আহ এই কোয়েশ্চন স্টেটমেন্টটাকে দেখেন কি বলছি, এখানে বলছে মর, প্যারাফ্রেজ কিভাবে করে সেটা আমরা একটু দেখি। মোর এন্ড মর মানে বেশি বেশি বা যেটা আরো বাড়ছে। সো আমরা এটার সিনোনিম বললাম অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমেলস এর জায়গায় আমি বলছি ওয়াইল্ড স্পেসিস, আর অন দ্য ব্রিঙ্ক অফ ডিসঅ্যাপিয়ারেন্স, অন দ্য ভার্জ মানে প্রান্ত, ব্রিঙ্ক মানে প্রান্ত, আর ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে এক্সটিংশনের সিনোনিম আমি দিলাম ডিসঅ্যাপিয়ারেন্স, এন্ড বাকিগুলো, বাকিগুলো মানে হচ্ছে দ্য রেস্টের সিনোনিম হচ্ছে দ্য আদার্স, আর অন দ্য এন্ডেঞ্জার্ড লিস্ট, আর অন দ্য লিস্ট অফ বিং এন্ডেঞ্জার্ড। সো এই হচ্ছে আমরা প্রথম অংশে কি করলাম, প্যারাফ্রেজ করলাম। আর এই কোয়েশ্চন, এই প্যারাফ্রেজ করার আগে আমি এটার সাথে একটু কানেক্টেড একটা ছোট্ট একটা ফ্রেজ এড করে দিলাম বা একটা বাক্যাংশ এড করে দিলাম, যেটাকে বলে ইট ইজ অ্যালার্মিং দ্যাট, মানে আমি এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতে চাচ্ছি এটা অ্যালার্মিং হিসাবে। এখানে যদি কোনো পজিটিভ ইস্যু থাকতো তাহলে আমরা এটাকে পজিটিভ ওয়েতে বর্ণনা করতে পারতাম, ইট ইজ ইন্সপায়ারিং দ্যাট এভাবে বলতে পারতাম। সো এই যে কথাটা, এই কথাটা কিন্তু
পরিপূর্ণরূপে আপনার কিছু দায়িত্ব আছে, আপনি আপনার নলেজের উপর ভিত্তি করে আপনি চাইলে এরকম একটা কথা দিয়ে শুরু করতে পারেন। এখানে আরো অনেক ওয়ার্ড আছে, ইট ইজ অ্যালার্মিং দ্যাট, ইট ইজ আনডিনায়েবল দ্যাট, ইট ক্যান নট বি ডিনাইড দ্যাট, ইট ইজ ট্রু টু সে দ্যাট, এরকম অনেক কিছু আছে। আমরা বিভিন্ন আলোচনা এগুলো দেখেছেন হয়তো এই আমার ভিডিওগুলো দেখে থাকলে, আবার সামনে আরো আলোচনা করব, সেখানে পাবেন। সো এই অংশটা আপনি দিতে পারেন। তারপরে আপনি কি করলেন, আপনি হচ্ছে প্যারাফ্রেজ করলেন। তাহলে 1 নম্বর কাজ আমরা শেষ করলাম, প্যারাফ্রেজ। এরপরে কোয়েশ্চন, হোয়াট আর দ্য রিজনস। এই রিজনস যে বলছে, আমি ইন্ট্রোডাকশনে বলবো যে আমি রিজন নিয়ে আলোচনা করবো, আমি কিন্তু পুরো রিজন এখানে বলতে পারবো না বা বলবো না। আর আরেকটা জিনিস একটু মনে রাখবেন, আমাদের আজকের এই লেখার টার্গেটটা হচ্ছে 6.5 থেকে 7.5, এইটা স্কোর করার জন্য। আর এর বেশি স্কোর করা রাইটিং এ আসলে টাফ হয়ে যায়, বাট করতে চাইলে আহ কারা করতে পারবে, এই আপনার যদি ল্যাঙ্গুয়েজের লেভেলটা অনেক ভালো হয়, আপনি মোটামুটি ভালো স্কোর করতে পারেন, অনেক বেশি ভালো হলে। বাট আমি আমি মেইনলি আপনাদেরকে বলবো যে আপনার রাইটিং এর টার্গেটটা যেন 7-এ থাকে, আর অন্যান্য গুলাতে যেন আপনি 7.5, 8 এভাবে চিন্তা করে ওভারঅল 7.5, 8 নিয়ে চিন্তা করতে পারবেন। তো আমরা এখন কথা বলছি তাহলে, প্যারাফ্রেজ শেষ। এখন যেটা করব, এই রিজনের অংশটা আমরা লিখবো কিভাবে, দেখেন এই কোয়েশ্চনটা, এইটা যে কোয়েশ্চন এটার উপর না, যে কোনো রিজনের কোয়েশ্চনে আপনি এই কথাটা লিখবেন, দেয়ার আর এ হোস্ট অফ ফ্যাক্টরস বিহাইন্ড দিস। মানে আপনি বলতে যাচ্ছেন এই যে বিষয়টা, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। And in this essay এবং এই এসেতে we will talk, আমরা কথা বলবো about the most significant contributing factors to this। মানে এই যে বিষয়টা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিজন, কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস মানে কি রিজনস, এগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। দেখেন এখানে কিন্তু কোন টপিক এখানে লাগবে না, টপিক যে কোনো টপিক হোক, আপনার এই অংশটা আপনি পরিপূর্ণভাবে কি করতে পারবেন, আপনি আহ মুখস্থ করে কপি করতে পারবেন। হ্যাঁ, চাইলে আপনি যেটা করতে পারবেন, এই অংশে টু দিস, এই যে দুই জায়গায় দিস বলেছি, এই দুই জায়গায় দিস না বলে কোনো এক জায়গায়, মানে এই যে এখানে দিস বলেছি, আবার এখানেও দিস বলেছি, এখানে কোনো এক জায়গায় আপনি ওই টপিকটা বলে দিবেন, যে কি বলবেন, টু ওয়াইল্ড অ্যানিমেল এক্সটিংশন। এখানে টপিকটা কি, ওয়াইল্ড অ্যানিমেল এক্সটিংশন। তাহলে এভাবে বলতে পারেন, দেয়ার আর এ হোস্ট অফ ফ্যাক্টরস বিহাইন্ড wild animal extinction, and in this essay we will talk about the most significant contributing factors to this। একবার আপনি ওয়াইল্ড অ্যানিমেল এক্সটিংশন বলে ফেললে ভালো হবে। এরপরেও যদি আপনি আপনার টপিকটা সাজাতে না পারেন, আপনি এইভাবে দুইবারে দিস বলে ফেললেও হবে। বাট আমি সাজেস্ট করবো যে আপনি দুইবার দিস না বলে একবার আপনি কোয়েশনের মূল ভাব যেটা, বা যেটার উপর ভিত্তি করে আপনাকে টপিকটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে আপনি হোয়াট ক্যান বি ডান টু সলভ দিস, এই পর্ব বা এই কোয়েশ্চেনের আনসারটা কি দিবেন। দিস এসে উইল অলসো সাজেস্ট সাম ওয়েজ, এই এসেতে কিছু সাজেস্ট করবে, পরামর্শ দিবে, সাম ওয়েজ কিছু উপায়, দ্যাট ক্যান বি ফলোড, যেগুলো ফলো করা যেতে পারে, কি জন্য, টু টেকেল দিস ইস্যু। সো আপনি একবার ওয়াইল্ড অ্যানিমেল এক্সটিংশন বলে ফেলেছেন, আবার এখানে ওয়াইল্ড অ্যানিমেল এক্সটিংশন না বললেই হবে, জাস্ট একবার পুরা ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি টপিকের নাম একবার উচ্চারণ করবেন, মানে এই রিজনস এন্ড সলিউশনের যে কোনো একটা জায়গায়, আর বাদ বাকি আপনার আর কিছু করা লাগবে না। সো এই যে ইন্ট্রোডাকশনটা আমরা টোটালি সাজালাম, এই ইন্ট্রোডাকশন এভাবে লিখলে আপনি 7 পেতে পারেন ইনশাল্লাহ। যাতে আপনি যদি জাস্ট কি করেন, গ্রামাটিক্যাল কোনো ভুল না করেন, এবং এখানে কোনো গ্রামাটিক্যাল ভুল হওয়ার সম্ভাবনাও নাই। তাহলে আমরা এই পর্যায়ে কি কি লিখলাম, আমরা এই পর্যায়ে ইন্ট্রোডাকশন লিখে শেষ করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমরা বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাব। তো বডি প্যারাগ্রাফ 1-এ আমাদের কি লিখতে হবে, হোয়াট আর দ্য রিজনস। এখন রিজনস, এই যে লেখাটা শুরু করব কিভাবে, আসেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন আপনি রাইটিং টাস্ক 2 এর রিজন সলিউশন নিয়ে কিভাবে আপনি লিখবেন। সো এই যে দেখেন আমরা এখানে রিজনস এর বডিটা, ফার্স্ট বডি আপনার মেইন এক্সামের বা আপনার মেইন যখন প্র্যাকটিস করবেন, ফার্স্ট বডি লেখা দরকার নাই, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফার্স্ট বডি আলাদা করেছি। সো এখন আমরা কি নিয়ে কথা বলবো, রিজন নিয়ে কথা বলবো। দেখেন রিজন নিয়ে যে কোনো কোয়েশ্চেন আসুক, আমাদের প্রথম সেন্টেন্সটা হবে, দেয়ার অ্যাপিয়ার টু বি আ হোস্ট অফ রিজনস। অনেকগুলা কারণ আছে, ওয়াই যে জন্য, অ্যানিমেলস আর ফেসিং দ্য রিস্ক অফ গোয়িং এক্সটিংক্ট। তো এই যে দেখেন এই যে স্টার্টটা এই পর্যন্ত,
এই ওয়াই পর্যন্ত আপনি যে কোনো কোয়েশনে কপি করতে পারবেন। দেয়ার অ্যাপিয়ার টু বি এ হোস্ট অফ রিজনস ওয়াই অ্যানিমেলস, এরপরে আসবেই আপনি যে টপিকটা আছে সেটা, আর ওয়াই অ্যানিমেলস আর ফেসিং দ্য রিস্ক অফ গোয়িং এক্সটিংক্ট, এটা হচ্ছে আপনার টপিকে। এরপরে আপনি যেহেতু বলেছেন যে অনেকগুলো কারণ আছে, এখন আপনার দায়িত্ব হলো একটা কারণ বলা। তো একটা কারণ বললে আপনি এই পর্যন্ত, এই যে আমি যেটুকু মার্ক করছি, এটা আপনি কপি করতে পারবেন। মেইন এক্সামে বলবেন যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিজনস ইজ দ্যাট। তো এখানে রিজনস রিপিট না করে আপনি রিজনস এর জায়গায় আপনি বলতে পারবেন causes. What are the causes? There appear to be a host of causes why animals are facing the risk of going extinct. One of the most significant reasons is that. এরপরে অ্যাকচুয়ালি আপনি টপিক ওয়াইজ, আপনি নিশ্চয়ই যে টপিক নিয়ে কথা বলবেন সেখানে নিশ্চয়ই দুইটা রিজন আপনার থাকবে, পাঁচটা রিজন থাকবে, এখান থেকে আপনি যে কোনো একটা রিজন প্রথমে বলার চেষ্টা করবেন। এখানে দেখেন আমরা বলছি পিপল দিস ডেজ আর কাটিং ডাউন ট্রিজ ইন নাম্বারস which is causing deforestation. মানুষ এখন গাছপালা, অনেক বেশি সংখ্যক গাছপালা কেটে ফেলছে, যা ডিফরেস্টেশন ঘটাচ্ছে। যার ফলে কি হচ্ছে, এজ এ রেজাল্ট, আমি ব্যাখ্যায় যাচ্ছি, আপনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিলে ভালো মার্ক পাবেন, এক্সাম্পল দিতে হবে। মানে প্রথমে রিজন দিবেন, ব্যাখ্যা দিবেন, এক্সাম্পল দিবেন। এজ এ রেজাল্ট অ্যানিমেলস আর লুজিং দেয়ার হ্যাবিটেটস, অ্যানিমেলস গুলো তাদের বসতি হারিয়ে ফেলছে। অ্যান্ড কনসিকুয়েন্টলি, তার ফলশ্রুতিতে বা পরিণামে, সরি, ফলশ্রুতিতে বা পরিণামে দে আর ডাইং আউট। ডাই অর্থ মারা যাওয়া, আর ডাই আউট মানে হারিয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। এইটার এক্সাম্পল দিতে গিয়ে আমরা কি বলতে পারি দেখেন, আচ্ছা এখানে যেটা বললাম এজ এ রেজাল্ট, আপনি যখন কোনো কিছুর ফলাফল বলবেন এজ এ রেজাল্ট বলবেন, তারপর বলতে পারবেন কনসিকুয়েন্টলি, যে মার্ক যেগুলো করতেছে এগুলো আপনি কপি করতে পারবেন। কয়েকবার লিখলে এগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে, আপনি পরে আপনার যখন প্রয়োজন তখন অটোমেটিক্যালি সেটা মাথা থেকে বেরোয় আসবে। এক্সাম্পল দিতে গেলে আমরা জানি ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, এরকম কিছু ফ্রেজ আছে বা ওয়ার্ড আছে। আমরা এখানে এক্সাম্পল দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে দেখেন, দিস ক্যান বি এক্সাম্পলিফাইড বাই দ্য ফ্যাক্ট দ্যাট। এই কথাটা কিন্তু আপনি ফর এক্সাম্পলের পরিবর্তে বলতে পারবেন, দিস ক্যান বি এক্সাম্পলিফাইড বাই দ্য ফ্যাক্ট দ্যাট most countries in the world do not have the required amount of forest areas to house the wild species. তাদের যে ওয়াইল্ড স্পেসিস আছে সেগুলোর জায়গা দিতে, হাউস মানে জায়গা দেওয়া, এটার জন্য যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফরেস্ট এরিয়া দরকার সেটা নাই বেশিরভাগ দেশের। তাহলে আপনার এক্সাম্পলও আপনি দিয়ে দিলেন, ব্যাখ্যা দিলেন, এক্সাম্পল দিলেন, প্রথম রিজন শেষ। এখন আসেন সেকেন্ড রিজন দিবেন। অ্যানাদার রিজন মে বি দ্যাট, আরেকটা কারণ হতে পারে যে, এইটাও আপনি কপি করতে পারবেন মেইন এক্সামে, ইভেন মেইন এক্সামে, দ্যাট সাম পিপল হান্ট অ্যান্ড কিল অ্যানিমালস। কিছু মানুষ হান্ট করে এবং কিল করে অ্যানিমালসকে ফর এ ভ্যারাইটি অফ পারপাসেস সাচ এজ, এই যে সাচ এজ মানে এক্সাম্পল দিয়ে দিলাম, ইটিং অর সেলিং দ্য ভ্যালুয়েবল পার্ট, ইটিং অথবা সেলিং দ্য ভ্যালুয়েবল পার্টস অফ অ্যানিমালস ইন অর্ডার টু মেক ফিনান্সিয়াল প্রফিট। তাহলে সেকেন্ড যে রিজনটা সেটাকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলেছি, চাইলে এখানে আরেকটা লাইন এড করা যায় বা একটা সেন্টেন্স এড করা যায়। বাট আমরা যেহেতু অলরেডি এনাফ বলেছি, প্রথম রিজনটাতে ব্যাখ্যা সহকারে অনেক কথাবার্তা বলেছি, সো আমাদের এখানে এতটুকু এনাফ। এখন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই পর্যন্ত, আমি আবারও আপনাদেরকে একটু বলে দেই, আপনি ফার্স্ট বডিতে প্রথম শুরু করবেন কি দিয়ে, দেয়ার অ্যাপিয়ার টু বি হোস্ট অফ রিজনস ওয়াই দিয়ে, তারপরে যে টপিক থাকবে টপিক করে যে এই কথাটা বলবেন, তারপরে একটা রিজন বলবেন, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিজনস ইজ দ্যাট। দেখেন এটা আমি কিন্তু একটা আলাদা আলাদা কালার দেওয়া আছে, আমি বিভিন্ন কালারাইজেশন করেছি বিকজ যাতে আপনি ব্যাপারটা ইজিলি ধরতে পারেন। That people these days are cutting down trees in numbers, which is causing deforestation. As a result, অ্যানিমেলস আর লুজিং দেয়ার হ্যাবিটেটস, অ্যানিমেলস গুলো তাদের হ্যাবিটেট হারিয়ে ফেলছে। অ্যান্ড কনসিকুয়েন্টলি, দেখেন কনসিকুয়েন্টলি, তো আপনি রিজন বলছেন, তার ফলাফল বলছেন, তার পরিণাম বলছেন, তারপর এক্সাম্পল দিচ্ছেন অনেকগুলো বিষয়, তারপর আরেকটি রিজন দিচ্ছেন, একটা রিজন দেওয়ার জন্য আপনি এই কথাটা নিয়ে বলবেন। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বডি শেষ। এখন আমরা সেকেন্ড বডিতে সলিউশন নিয়ে কথা বলবো। তাহলে আসেন আমরা সেকেন্ড বডিতে যাই। তো সেকেন্ড বডিতে আমরা প্রথম যে বাক্যটা লিখবো রিজনস এন্ড সলিউশনে, তার এই বাক্যটা দিয়ে শুরু করব, হোয়াট এভার দ্য রিজনস, অর্থাৎ কারণ যাই হোক না কেন,
এখন এখানে আমরা রিজন ওয়ার্ডটাতে আমি চেঞ্জ করি নাই, রিজনস দেখে বোঝার সুবিধার্থে, বাট আপনি এখানে বারবার রিজনস বলবেন না, ফ্যাক্টরস বলবেন, কজেস বলবেন, কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস বলবেন, তারপরে রিজনস বলবেন। আ নাম্বার অফ ক্যালকুলেটেড মেজার্স ক্যান বি টেকেন, অনেকগুলা সুচিন্তিত পদক্ষেপ নেওয়া যেতে পারে টু সলভ দ্য ইস্যুটাকে সমাধান করার জন্য। ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্রথমত এই পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে কপি করতে পারবেন, মেইন এক্সাম পর্যন্ত। এবং এটা যেহেতু একটা স্ট্রাকচার, দিস ইজ নট এ টেমপ্লেট, ডোন্ট বি মিস্টেকেন, এটা টেমপ্লেট না। টেমপ্লেট ইউজ করলে ভালো স্কোর আসে না, বাট স্ট্রাকচার ইউজ করলে ভালো স্কোর আসে। স্ট্রাকচার ইউজ করতে হবে, আপনার লেখাটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আসতে হবে। সো আপনি বলছেন যে হোয়াট এভার দ্য রিজনস আর নাম্বার অফ ক্যালকুলেটেড মেজার্স ক্যান বি টেকেন টু সলভ দ্য ইস্যু, ফার্স্ট এন্ড ফরমোস্ট। তারপরে আপনি মোট আপনার সলিউশনের কথা বলবেন। এখন সলিউশন, রিজন সলিউশন একটা ইন্টারেস্টিং কথা বলি। আপনি পৃথিবীর 99% প্রবলেমের একটা সমাধান হচ্ছে, একটা হচ্ছে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকবে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে ব্যক্তির কিছু দায়িত্ব থাকবে। অর্থাৎ এই দেশে এই যে ওয়াইল্ড অ্যানিমেলের এক্সটিংশনের যে প্রবলেমটা, এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, আর আমি অ্যাজ এ হিউম্যান বিইংও একটা দায়িত্ব আছে। সো আপনি যদি সলিউশনের কথা চিন্তা করেন, সব সময় সরকারের একটা দায়িত্ব দিয়ে আসবেন, আর আপনার নিজের দায়িত্বটা নিয়ে নেবেন, দেখবেন আপনি লেখাটা খুব ইজিলি নিতে পারবেন। এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কি বলছি দেখি, সরকারের দায়িত্বটা কি? গভর্নমেন্টস শুড মেক লস, সরকারের দায়িত্ব। এখন আমরা কিন্তু এই প্রবলেমটা শুধু বাংলাদেশের প্রবলেম না, গ্লোবাল একটা প্রবলেম। সো এই সমস্যাটার সমাধান শুধু বাংলাদেশের সরকার করবে না, আপনাকে যে কোনো সরকারের এটার উপরে দায়িত্ব আছে। সো আমরা বলছি গভর্নমেন্টস শুড মেক লস, আইন বানানো উচিত। কি জন্য আইন বানাবে? শুধু আইন বানানো বলে থামলে কিন্তু লেখাটা সুন্দর হবে না, আপনাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিতে হবে যে আইনটা কিসের উপর ভিত্তিতে হবে। মেক লস সো দ্যাট পিপল ক্যান নট কাট ডাউন ট্রিজ, যাতে মানুষজন গাছ কাটতে পারে না। এন্ড হান্ট অ্যানিমেলস, মানে গাছও কাটে না, অ্যানিমেলসও হান্ট করে না। তাহলে আমরা দুইটা বিষয় কভার করে ফেলাম। মনে রাখবেন, যেটা প্রবলেম আকারে উপস্থাপন করেছেন সেটা সমাধান দিতে হবে, নইলে লেখাটা ভালো হবে না। এখন আপনি এটা শুধু আইন প্রণয়ন করার দায়িত্ব দিয়েই শেষ করছেন না, আপনি এটা ব্যাখ্যা দিচ্ছেন যে এই জায়গাটা আমরা কিভাবে পার করে আসতে পারি। অনলি মেকিং লস মে নট বি এনাফ টু সলভ দ্য ইস্যু। এই ইস্যুটা সমাধান করার জন্য আইন এককভাবে প্রণয়ন করলেই হবে না। দেয়ারফর, অতএব strict implementation of laws must be ensured and those who will break laws will need to be brought, তাদেরকে নিয়ে আসতে হবে into punishment। অর্থাৎ আইন বানাইলাম এবং এটাকে আমরা কি করলাম, যাতে অ্যানিমেলস এন্ড অ্যানিমেলসকে অ্যানিমেলসকে হত্যা করা আর বনভূমি ধ্বংস করা, এই দুইটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আহ, যাতে না করে এমন কিছু আইন করতে হবে। আর যদি এটা ব্রেক করে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তি দিতে হবে, একেবারে ক্লিয়ার ব্যাখ্যা দিতে হবে। এবং আহ একটা সলিউশন দিলাম। সেকেন্ড সলিউশন হচ্ছে বললাম এটা রাষ্ট্রকে দিলাম, আর ব্যক্তিকে কি দিব? ইন এডিশন টু দিস উই শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস প্রোগ্রামস অ্যামং জেনারেল পাবলিক so that they can learn the importance of wild animals for the ecological balance। অর্থাৎ আমি এটাকে যদি একটু বোঝার জন্য বলি, তাহলে দেখবেন যে গ্রামাঞ্চলে মানুষজন বন্যপ্রাণী দেখা মাত্রই শিকার করতে নামে, মেরে ফেলতে চায়, কারণ তারা মনে করে যে এই প্রাণীটার আসলে কোনো দরকার নাই, প্রয়োজনীয়তা নাই। এবার আমরা যারা মোটামুটি পড়ালেখা করি, তারা জানি যে ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য প্রত্যেকটা প্রাণীর নিজস্ব রোল আছে, নিজস্ব প্রয়োজনীয়তা আছে, নিজস্ব বাস্তবতা আছে। সো আমাদেরকে ওই জিনিসটা যদি বোঝাতে পারি মানুষকে, তাহলে তারা একেবারে যদি মৃত্যুর ঝুঁকি না থাকে বা আক্রান্ত হওয়ার ঝুঁকি না থাকে, তাহলে মানুষজন কিন্তু বন্যপ্রাণী আর হত্যা করবে না। ইফ দিস ক্যান বি ডান, ব্যাখ্যা যাচ্ছি, উই মে সি অ্যাকশনস ফ্রম মাস পিপল ইন প্রটেক্টিং ওয়াইল্ড অ্যানিমেলস। খুবই সুন্দর একটা কথা। যদি এই জিনিসটা করা যেতে পারে, আমরা হয়তো দেখব যে সাধারণ মানুষ থেকে অ্যাকশন কোন ক্ষেত্রে, ইন প্রটেক্টিং ওয়াইল্ড অ্যানিমেলস। আমরা যদি সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হই what are the necessity and why do we need to protect them, তাহলে I'm sure যে তারা এই বন্যপ্রাণী রক্ষায় তারাও এগিয়ে আসবে। সো আপনার লেখায় এই বিষয়টা খুব সুন্দরভাবে উঠে আসলো। আপনি কি করলেন, এক রিজনস দিলেন, সলিউশন দিলেন। এখন আমরা হ্যাঁ কনক্লুশনে চলে যাব। সো রিজনস এন্ড সলিউশনের যে কনক্লুশন, সেটা খুবই সিম্পল একটা কনক্লুশন। আমি এটা মুখস্থ করে বলবো, আপনি মুখস্থ করে ফেলতে পারেন।
সো এই যে একটা কনক্লুশন, in conclusion there seem to be a range of reasons behind animal extinction and we discussed some of them in this essay. এই এসেতে কিছু আমরা আলোচনা করেছিলাম। The problem can be rectified if the recommended initiatives are taken with proper attention. So দেখেন এই যে কনক্লুশন, এই কনক্লুশনে আপনি যখন লিখবেন, জাস্ট চেঞ্জটা কোথায় আনতে হবে দেখেন, চেঞ্জটা জাস্ট এই জায়গায় আনবেন, শুধু এই কথাটা পরিবর্তন করে টপিকটা বসায় দিবেন, তাহলে আপনি আপনার হচ্ছে কি বলবো, ইন কনক্লুশনটা খুবই ইজিলি হয়ে যাবে, এখানে আপনি আর কিছুই লেখার দরকার হবে না। আর কনক্লুশন নিয়ে আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন যে আপনি আহ, নতুন কোনো তথ্য কনক্লুশনে এড করা যাবে না। কনক্লুশন মানে হচ্ছে ফিনিশিং, উপসংহার টানবেন, সমাপ্ত করবেন, সিদ্ধান্ত দিবেন। সো আপনি বলছেন যে দেয়ার সিম টু বি আ রেঞ্জ অফ রিজনস, অনেকগুলো রিজনস থাকতে পারে বিহাইন্ড এনি অ্যাকশন এন্ড উই ডিসকাস সাম অফ দেম ইন দিস এসে, আমরা এই এসেতে কিছু আলোচনা করেছি। আর এই সমস্যাটা রেকটিফাই করা যেতে পারে, সমস্যাটা সমাধান করা যেতে পারে ইফ দ্য রিকমেন্ডেড ইনিশিয়েটিভস, যদি এই রিকমেন্ডেড ইনিশিয়েটিভ গুলো নেওয়া যায় উইথ প্রপার অ্যাটেনশন, যথাযথ অ্যাটেনশনের মধ্য দিয়ে, গুরুত্বের মধ্য দিয়ে। সো এইটা হচ্ছে আমরা আমাদের টোটাল আনসারটা আমরা লিখে ফেললাম প্রথম ইন্ট্রোডাকশন। এখন আমরা টোটাল আনসারটা, আপনারা একটু ভিডিওটা পজ করে ফুল আনসারটা একটু পড়ে নিতে পারেন 2-4 মিনিট সময় নিয়ে, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন, লিখতে ভালো লাগবে, মানে দেখে ভালো লাগবে। আর মনে করেন এই ক্লাসটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি এইটা পজ করে অথবা এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার খাতায় এই আনসারটা খুব সুন্দর করে উঠায়েন, একবারের জায়গায় 2-3 বার উঠায় নেন, তাহলে আপনার ওই স্ট্রাকচারটা মাথায় সেট হয়ে যাবে। যখন আপনি টাস্ক 2 এর স্ট্রাকচারটা মাথায় সেট করে ফেলতে পারবেন যে এই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাকে লিখতে হবে, তখন দেখবেন যে আপনার লেখাটা বা আপনার আনসার করাটা সহজ হয়ে যাবে। আপনি মাঝখানে কিছু জিনিস লিখবেন, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। এখন আসেন আমরা যে ফরম্যাটের কথা বলছিলাম বা স্ট্রাকচারের কথা বলছিলাম, এই পুরো রাইটিং থেকে কোন কোন বিষয়গুলা মানে একেবারে কপি করতে পারবেন আপনি আপনি ধরেন এই যে এখানে একটা বিষয় আছে, আহ প্রথমে কি করছি, ফরম্যাট দা অর স্ট্রাকচার, প্রথমে প্যারাফ্রেজ করছি, তারপর এই অংশটা আপনারা জুম করতে পারেন, অথবা আপনার একটু, আমি একটু বড় করে দেখাই। হুম, এই যে দেখেন এই পুরো আনসারে এই অংশটা কিন্তু আপনি প্যারাফ্রেজ দিয়ে স্টেটমেন্ট করার পরে এই অংশটা আপনি কপি করবেন, হুবহু লিখবেন, টপিক যেটাই হোক আপনি এখানে লিখবেন। তারপরে আপনার আনসারের শুরুতে এই অংশটা আপনি কপি করবেন, তারপরে এই অংশটা আপনি কপি করবেন, তারপরে এক্সপ্লেনেশন দিবেন, এলাবোরেট দ্য আনসার, সাপোর্টিং আইডিয়াস, এক্সাম্পল দিবেন, তারপর এই যে অ্যানাদার রিজন মে বি দের, এটা কপি করবেন। সেকেন্ড বডিতে হাউএভার না, এখানে হোয়াট এভার দ্য রিজনস দিবেন, হাউএভার হলে মিনিংটা একটু পরিবর্তন হয়ে যায়, হোয়াট এভার দ্য রিজনস আ লার্জ নাম্বার অফ মেথডস ক্যান বি অ্যাপ্লাইড টু রেক্টিফাই দ্য ইস্যু অফ, যে টপিকটা দিবেন, অর্থাৎ এইটা কপি করবেন পুরোপুরি। তারপর সলিউশনের কথা বলতে গেলে ফার্স্ট এন্ড ফরমোস্ট দিবেন, এটা যেহেতু একটু সহজ, আপনি সরকারের দায়িত্বটা বুঝাই দিবেন ইন এডিশন টু দিস দিয়ে, আর ব্যক্তিগত বা জনসাধারণের জায়গা থেকে কি করা দরকার সেটা লিখে দিলেন, তাহলে আপনার হয়ে গেল। আর কনক্লুশনে দেখেন, কনক্লুশনটা পুরোপুরি কপি করতে পারবেন, পুরোপুরি কপি করতে পারবেন। এরপরে মোটামুটি আমরা শিখে ফেললাম এটা। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা কমেন্ট করলে বা এখানে আমাদের পেজেরও লিংক দেওয়া থাকবে, ইনবক্স করলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এই পিডিএফটা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, উইদাউট এনি কাইন্ড অফ ফিজ অথবা কস্ট। আচ্ছা, এখন আসেন দেখেন কি, আমরা এই ইয়েটা হেডলাইনটা একটু পড়ি, সলিউশনস, টিপস, স্ট্র্যাটেজিস টু বি আ বেটার রাইটার। এখন আমরা যা বললাম সেটা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর রিজন সলিউশনের টোটাল একটা ব্যাখ্যা নিয়ে আসলাম। এখন আপনি খুব সুন্দরভাবে যদি লিখতে চান, সেক্ষেত্রে আপনার আসলে কি কি স্কিল দরকার, ডেভেলপ দ্য রাইটিং এবিলিটি টু ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, মানে আপনার মাথায় একটা আইডিয়া আছে যে কোনো একটা বিষয়, আপনি যেন ইংরেজিতে এটা লিখতে পারেন, এটা এই এবিলিটিটা তৈরি করেন। যদি আপনার এমন হয় যে আপনার মাথায় একটা বাংলা আইডিয়া সুন্দর আছে কিন্তু ইংরেজি করতে পারেন না, আমি বলবো আপনাকে একটা রাইটিং কোর্স করেন। স্পোকেন কোর্সের চেয়ে রাইটিং কোর্স ইফেক্টিভ, গ্রামার বুঝে রাইটিং কোর্স করেন। রিড স্যাম্পল আনসার্স ফর আইডিয়াস। আচ্ছা, এটা হচ্ছে রাইটিং এবিলিটির জন্য বললাম। আর আইডিয়া পাওয়ার জন্য, মানে একটা আমি বাংলা থেকে ইংরেজি করতে পারি, কিন্তু কিছু কোয়েশ্চন আছে যেগুলো আমি আসলে
বুঝি না কি লিখবো, এটার জন্য আপনি স্যাম্পল আনসার বেশি বেশি পড়েন, আইডিয়াস পাবেন, আর কমন আসবে। রাইটিং কিন্তু কমন আসে, স্পিকিং এও কমন আসে, সেটা একটু মাথায় রাখতে হবে। রাইট এন্ড গেট ফিডব্যাক ফ্রম এন এক্সপার্ট। আর একটা কাজ আপনাকে করতে হবে, আপনি যখন বুঝে যাবেন যে কিভাবে লিখতে হয়, তারপর লেখা শুরু করবেন এবং একজন এক্সপার্টের কাছ থেকে ফিডব্যাক নেবেন যে আমার লেখাটা কেমন হচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার ইমপ্রুভ করার দরকার আছে। রিড কেয়ারফুলি টু কিপ দেম ইন ইউর ব্রেন। আরেকটা কাজ হচ্ছে, যখন আপনি কোনো কিছু পড়েন খুবই কেয়ারফুলি যদি পড়েন, বিশেষ করে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে, প্রিপারেশন স্টেজে রিডিং এর জায়গায় রিডিং একটা প্যাসেজও যদি পড়েন, লিসনিং এর একটা স্ক্রিপ্টও যদি পড়েন, তাহলে খুব কেয়ারফুলি পড়েন, মনোযোগের 100% দিয়ে পড়েন, যাতে যা পড়লে সেটা যদি আপনার ব্রেইনে সেভ করা থাকে। মেক ইট এ হ্যাবিট। আপনি আজকে 10 ঘন্টা পড়লেন আর আগামী কাল থেকে নিয়ে 5 দিন আর পড়ালেখার মধ্যে নাই, এটা আপনাকে খুব একটা হেল্প করবে না, আপনার ব্রেইনের ইফেক্টিভনেস থাকে না তখন। পড়ালেখাটাকে একটা হ্যাবিট যদি বানাতে পারেন, আপনি প্রতিদিন অল্প অল্প পড়লেন, তাহলে আপনার ব্রেইন অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, ব্রেইন অলওয়েজ ওয়ার্কেবল থাকবে, এফিশিয়েন্ট থাকবে। সো মেক ইট এ হ্যাবিট। আর স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ডিস্ট্রাকশনস। আমাদের দৈনন্দিন জীবনে এটা যে কি পরিমাণ ক্ষতিকর, আমি নিজেও অনেক ক্ষতির মুখোমুখি হই। বিশেষ করে ধরেন ফেসবুকে ঢোকার পরে প্রচুর টপিক আসে, ধরুন আপনার পলিটিক্স নিয়ে আপনার খুব একটা ইন্টারেস্ট নাই, বা স্পোর্টস নিয়ে আপনার ইন্টারেস্ট নাই, বাট আপনি ফেসবুকে ঢোকার পরে ইনস্ট্যান্ট আপনার টাইম লাইনে বা আপনার নিউজ ফিডে একজন মানুষ চলে আসলো যে স্পোর্টস নিয়ে একটা টক্সিক কমেন্ট করে ফেললো। মনে করেন আপনি খেলাও তো দেখেন না, বাট মেসিকে নিয়ে কেউ যদি বলে আপনি এটা ডিফেন্ড করতে যান, সো ওইখানে আপনার ডিস্ট্রাকশন হচ্ছে। বাট আপনি যদি ওই সোশ্যাল মিডিয়াকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত করে আনতে পারেন, মানে রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা, অথবা সকালে যখন আপনি লাঞ্চ করতেছেন, দুপুরে লাঞ্চ করতেছেন, বা আপনি একটু বাইরে বারান্দায় বসে আছেন, তখন আধা ঘন্টা একটু স্ক্রল করে সারাদিনের আপডেট একটু নিয়ে নিলেন। ফেসবুকে ঢোকাটাও দরকার, কনটেক্সট কি কি আছে সেটা, বা এখন কি চলতেছে দুনিয়া সেটা একটু ক্লিয়ারলি বোঝা দরকার। সো এই যে 6টা জিনিস বললাম, এই 6টা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনাদের জন্য। এই কয়েকটা বিষয় যদি ফলো করেন, তাহলে আশা করি আপনার রাইটিং টাস্ক 2 এর ইমপ্রুভমেন্ট হবে। আর একটা কথা বলবো যে অবশ্যই শুধু টিপস এন্ড টেকনিক্স এর ফাঁদে না পড়ে, এই ট্র্যাপে না পড়ে স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করেন, দেখবেন যে সময়ের সাথে সাথে আপনার স্কোরটা মানে ইনক্রিজ করবে। সো এই যে আহ, আলোচনা করলাম সেটা সামারাইজ করে ফেলি একটু। আমরা আজকে আলোচনা করলাম, আমরা প্রথমে কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করলাম, তারপরে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কোন কোন সেন্টেন্স গুলো আপনি আমার এই লেখা থেকে কপি করতে পারবেন, আর কোন কোন বিষয়গুলো আপনি নিজে থেকে লিখতে হবে সেটা একটু বলে দিলাম। আর হচ্ছে এখানে এমন না যে আপনি এটা একটা টেমপ্লেট, না যে আপনি যে কোনো কোয়েশ্চেন আসলে এই স্ট্রাকচারটা বসায় দিবেন বা এই আনসারটা বসায় দিবেন হয়ে যাবে না। এখানে আমি 40% বিষয় আপনাকে দিয়ে দিয়েছি, বাকি 60% আপনি নিজের মাথা থেকে টপিক ওয়াইজ আপনি লিখবেন। আমি শিওর যে আপনি অনেক ভালো একটা স্কোর পাবেন। তো যদি এই ভিডিওটা বা আলোচনাটা আপনার ভালো লাগে, আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন ইন্সপায়ার করার জন্য, আর হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আর যদি এই পিডিএফটা আপনি প্রয়োজন মনে করেন, কমেন্ট করে আমাকে জানাবেন, বা কমেন্ট করে ইমেল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমরা আপনাকে এই পিডিএফটা দিয়ে দিব। আর এখন থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও দিব, সো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। ইনশাল্লাহ আইএলটিএস প্রিপারেশনটা আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি অনেক ফ্রি রিসোর্স নিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।